আর খবর দিনভরের শুরুতেই আমাদেরকে হাইকোর্টের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা, গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুই মহিলার। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে সাধনা পাহাড়, বিষ্ণুপুর 1, ঠিক আছে, বিষ্ণুপুর 1 আমরা যে জিপি, সাধনা পাহাড়, দৃষ্টি সঙ্গে সাধনা পাহাড়। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ইয়ারো বৈজয়ন্তী কবিরাজ, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ডেপুটি ক্রেডিট ডিআরডিসি, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ইলেকশন কমিশন। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিলেন যে নতুন করে নমিনেশন প্রক্রিয়া। আমরা শুনলাম সেই মহিলা, তিনি বলছেন তিনি গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছেন, গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে স্বস্তির খবর যে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন দুই মহিলা। প্রতিনিধি রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, প্রথমেই এই দুই মহিলার পরিচয় সম্পর্কে জানতে চাইব এবং কেন এভাবে তারা আত্মহত্যা করার চেষ্টা করলেন। দেখো, একেবারেই যিনি গায়ে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন তার নাম পূর্ণিমা হালদার, আমগাছিয়ার বাসিন্দা। তাকে পুলিশ তৎক্ষণাৎ সেখানে গায়ে আগুন দেওয়াতে বাধা দেয় এবং সেখান থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। মূলত সূত্র মারফত জানা যাচ্ছে যে আমগাছিয়ার একটি কোঅপারেটিভে তারা টাকা জমাতেন এবং মোটা সুদের আশায় তারা টাকা জমাতেন। পরবর্তীতে সেই কোঅপারেটিভ থেকে এই পূর্ণিমা হালদার এবং আরো একজনের নাম বাদ যায়, এরকম বেশ কিছু জনের নাম বাদ যায় এবং কেন তাদের নাম বাদ গেল সেই বিষয়টি এখন কিন্তু বিচারাধীন রয়েছে। ডিভিশন বেঞ্চের নির্দেশে পুনরায় কোঅপারেটিভের তালিকা প্রকাশেরও নির্দেশ দেয় বিচারপতি, কিন্তু তারপরেও কোনোভাবে সেই তালিকা প্রকাশ করা হয়নি। যেই তো তারা টাকা জমিয়েছিলেন সেই টাকা তারা ফেরত পাচ্ছিলেন না। এই বিষয়কে সামনে রেখেই তারা হাইকোর্টের গেটের সামনে 10:30 থেকে 11টা নাগাদ প্রথমে আসেন। বেশ কিছু নথি তারা সেখানে পুড়িয়ে দেন এবং তারপরে এই পূর্ণিমা হালদার নিজের গায়ে কেরোসিন তেল ঢালেন এবং আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা ছিলেন, তাকে বাধা দেন এবং তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করা এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে ডিসি সেন্ট্রাল তিনি নিজে গেছেন এবং আদতে আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ কি গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। বেশ, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ইলেকশন কমিশনের সৃজন নায়ক, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে সাধনা পাহাড়, বিষ্ণুপুর 1, ঠিক আছে, বিষ্ণুপুর 1 আমরা যে জিপি, সাধনা পাহাড়, দৃষ্টি সঙ্গে সাধনা পাহাড়। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ইয়ারো বৈজয়ন্তী কবিরাজ, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ডেপুটি ক্রেডিট ডিআরডিসি, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ইলেকশন কমিশন। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিলেন যে নতুন করে নমিনেশন প্রক্রিয়া হোক এবং নতুন করে নমিনেশন প্রক্রিয়া হোক। ইয়ারো আছেন, ইয়ারো ম্যাডাম যিনি আছেন উনি কিন্তু ডিক্লারেশন দিয়ে দিয়েছেন ওনার হাজবেন্ডের অসুস্থতার জন্য উনি কিন্তু নমিনেশন প্রক্রিয়াটাই ভালো করে করতে পারেননি। সাংবাদিক আছেন সাধনা পাহাড়, উনি কি করেছেন, উনি সংগঠনকে পুরোপুরি সঙ্গে করাপশন করছেন এবং আমরা তার জন্য প্রতিবাদ করেছি। 3 বছর থেকে আমরা প্রতিবাদ করছি, ঠিক আছে। আর ইলেকশন শুরু হলো, ইলেকশন শুরু হওয়াতে ইলেকশনে কি করলো, আমাদের ভোটার তালিকা থেকে বাদ এই সংখ্যাটা কোঅপারেটিভ সংস্থা মানে সেলফ হেল্প গ্রুপ আনন্দধারা প্রকল্প তখন হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিলেন যে ভোটার তালিকায় নাম তোলা হোক পুনরায় এবং নমিনেশনটা নতুন করে করা হোক। অন্যদিকে আরজি করে ফের সিবিআই তদন্ত চেয়ে মামলা, সিবিআই তদন্ত চেয়ে মামলা নিহত তরুণীর পরিবারের। সিবিআই হলফনামার পাল্টা হলফনামা দিতে চায় পরিবার। 1 সপ্তাহ পরিবারকে সময় দিল কলকাতা হাইকোর্ট। 27 আগস্ট মামলার পরবর্তী শুনানি। আরো একবার আপনাদের জানাবো, আরজি করে ফের সিবিআই তদন্ত চেয়ে মামলা, সিবিআই তদন্ত চেয়ে মামলা নিহত তরুণীর পরিবারের। সিবিআই হলফনামার পাল্টা হলফনামা দিতে চায় পরিবার। 1 সপ্তাহ পরিবারকে সময় দিল কলকাতা হাইকোর্ট। 27 আগস্ট মামলার পরবর্তী শুনানি। নজর রেখেছি আমরা টাকা উদ্ধার তদন্তে প্যানেল গঠন। বিচারপতি বর্মার বাড়িতে টাকা উদ্ধারের তদন্ত এবং সেই তদন্তে 3 সদস্যের প্যানেল গঠন। লোকসভা স্পিকারের নির্দেশেই প্যানেল গঠন। মৈত্রেয়ীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, 3 সদস্যের প্যানেলই কি তাহলে এবার কাজ করবে, অর্থাৎ পুরো ঘটনার তদন্ত করবে? একেবারে দেখো, বিচারপতি বর্মার বাড়ি থেকে ক্যাশ উদ্ধারের ঘটনায় 21শে জুলাই লোকসভায় শাসক দলের সাংসদরা
140 জনেরও বেশি সাংসদ তার ইমপিচমেন্টের জন্য বা যে পদ্ধতিগত বিষয় রয়েছে সেই পদ্ধতি শুরু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন স্পিকারের কাছে, এবং সেই অনুরোধ মেনে এবার 3 সদস্যের প্যানেল গঠন করলেন স্পিকার। সেই 3 জন সদস্য হলেন সর্বোচ্চ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার, এছাড়াও মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি মহেন্দ্র কুমার শ্রীবাস্তব এবং বিবি আচার্য, যিনি কর্ণাটক হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, এবং তাদেরকে নিয়ে এই প্যানেল এবার গোটা বিষয়টি খতিয়ে দেখবে এবং যে অভিযোগ এবং সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে রেকমেন্ডেশন তাদের ইন্টারনাল কমিটির তরফ থেকে দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু তারা খতিয়ে দেখবেন, এবং খতিয়ে দেখে তারপর তারা রিপোর্ট দেবেন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবে সংসদ। বেশ, কমিশন তৈরি না করার সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি বছর ভুটান পাহাড়ের জলে ভাসে উত্তর, এমন একটা পরিস্থিতিতে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখান থেকে যার সিদ্ধান্ত সামনে এসেছে কেন্দ্রের তরফ থেকে যে ইন্দো ভুটান রিভার কমিশনের না, অর্থাৎ কমিশন তৈরি না করার সিদ্ধান্ত কেন্দ্রের। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, এই জায়গা থেকেই প্রশ্ন যে প্রতি বছর যেভাবে ভুটান থেকে আসা জলে উত্তরবঙ্গের একাংশ ভেসে যায়, সেক্ষেত্রে এই কমিশন কতটা গুরুত্বপূর্ণ ছিল? প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সাংসদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল সংসদের অধিবেশনে, এবং সেখানে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফ থেকে যে উত্তর দেওয়া হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার ব্যাপারে কেন্দ্র কোনো কাজ করছে না, তারা ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করছে না। যদিও ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার প্রয়োজনীয়তা কি তা রাজ্য বিধানসভাতে প্রস্তাব এনে পাশ করানো হয়েছিল। 2024 জুলাই মাসে রাজ্য বিধানসভাতে এই বিষয় নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়, এবং সেখানে ভুটান পাহাড় থেকে নেমে আসা যে নদী, তার জলের জন্য জনজীবন কিভাবে ব্যাহত হয়, কৃষি জমি, সড়ক কিভাবে নষ্ট হয় প্রত্যেক বছর, তার একটা হিসেব তুলে দেওয়া হয়েছিল। একই সঙ্গে হচ্ছে উল্লেখ করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের তরফ থেকে যে ভুটান পাহাড়ের যে বৃষ্টি এবং তার যে নেমে আসা জল সেটাকে পরিমাপ করার জন্য রাজ্যের সেচ দপ্তরের তরফ থেকে সেখানে রেইন গেজ বসাতে চায় তারা, সেই বিষয় নিয়েও কোনো অনুমতি দেওয়া হলো না। এবং এর ফলে দাঁড়িয়ে হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সন্নিহিত একটা বড় অংশ, ডুয়ার্সের একটা বড় অংশ তাদেরকে ফের সমস্যার মধ্যে পড়তে হবে। চলতি বছরও দেখতে পাওয়া গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে যে বারবার ধরে সেখানে বৃষ্টিপাতের ঘটনার জেরে তার জেরে যে পরিমাণ জল নেমে আসে তাতে জনজীবন ব্যাহত হচ্ছে, ডুয়ার্সের আর্থিক ক্ষতি হচ্ছে, মানুষজনকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ফলে এই কমিশন গঠন করাটা কতটা প্রয়োজনীয়তার মধ্যে পড়ে সেই প্রশ্নটাই উল্লেখ করা হয়েছিল। যদিও যে উত্তর কেন্দ্রের তরফ থেকে সংসদে দেওয়া হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন যে ইন্দো এবং ভুটানের মধ্যে একটি এক্সপার্টাইজ কমিটি রয়েছে, তারা বছরের নির্দিষ্ট সময়তে বৈঠক করেন, তারাই এই বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তবে তারা কোনো কমিশন তৈরি করে দেবে না। যদিও রাজ্যের সেচ দপ্তরের ব্যাখ্যা যে কমিশন তৈরি করলে সারা বছর প্রতি মুহূর্তে নজরদারি করাটা অনেক বেশি সম্ভব হয়, কত পরিমাণ জল ছাড়া হবে, কোথায় জল আটকানো হবে সেই বিষয় নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক বা একটা হিসেব তৈরি করে রাখা হয়, একটা চুক্তির মধ্যে আসতে পারা যায়। এক্ষেত্রে দাঁড়িয়ে ফের ভারী বৃষ্টিপাত হলে ফের সমস্যা তৈরি হবে, এবং বারবার এই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বা ডুয়ার্সের এই বিস্তীর্ণ অংশকে এই কমিশন না তৈরি হওয়ার ফলে কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে বারবার ধরে সমস্যার মধ্যে পড়তে হবে। তবে কেন্দ্র যেভাবে সরাসরি না বলে দিয়েছে তাতে খুশি নয় রাজ্য, তাতে খুশি নয় রাজ্যের সেচ দপ্তর। ফলে রাজ্যসভার এই প্রশ্নের ওঠাতে কেন্দ্রের যে জবাব তা নিয়ে ফের পাল্টা পদক্ষেপ করার জায়গা তৈরি হচ্ছে রাজ্যের তরফ থেকে। বেশ, এই ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 জুলাই তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। যে স্টেট ইজ দ্য স্টেক হোল্ডার্স তাদের কাছে কথা বলবে না, তাদের কাছে কনসাল্ট করবে না। আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না, করতে চাইছেন কিনা। পরিষ্কার মানে যে ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে ওই এক কথায় না,
কোনো প্ল্যানিংই নেই করা। নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বিধানসভার রেজলিউশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। ওই যে জায়গাগুলো, ওখানে তো বিজেপির এমএলএ বেশি। এই ইন্ডো ভুটান রিভার কমিশন না হওয়ার ফলে এই রায়ডাক, এই সংকোষ, এই তোর্ষা, এই জলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এই জায়গাগুলো ডুবে যাচ্ছে। এখন ওরা ঠিক করেছেন ওরা বাংলাকে ডোবাবেন। বাংলার মানুষ 2026-এ বিজেপিকে ডুবিয়ে দেবে, বিজেপির সলিল সমাধি বিধানসভা নির্বাচনে নিশ্চিত করবে।